হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রায় দীর্ঘ মনে হয় 1 মাস পর আবার নতুন একটা ভিডিও বানালাম। আমি রিসেন্টলি অনেক দেরি করে ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আমি নিজেও বিজি অনেক কারণে, যার কারণে আগের মতো তেমন নিয়মিত ভিডিও বানানো হয় না। আর এমনকি প্রায় অলমোস্ট সব টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো ওই জন্য নতুন কোনো টপিকও তেমন খুঁজে পাই না ভিডিও বানানোর। তো যাই হোক, আজকে ভিডিও টপিকটা হচ্ছে আপনারা অনেকে জানেন যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন কিংবা আমার ফেসবুক পেজে আমার সাথে যুক্ত আছেন, আমার ফেসবুক আইডিতে যুক্ত আছেন, তারা জানেন যে আমি অলরেডি আমার নতুন জব পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি কিভাবে আমার নতুন জবটা পেয়েছি, এমনকি আমি কিভাবে কি প্রসেস করছি, আপনাদের অনেকেরই একটা কমন কোয়েশ্চেন ছিল। আমি ভাবলাম যে আজকে ওই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো আমি আসলে সবকিছু নোট করে নিয়ে আসছি, কারণ আমি হয়তো ভুলে যাব, কারণ অনেকগুলো এখানে পার্ট আছে, স্টেপস আছে কিভাবে আপনি এখানে জব পাবেন, কি কি করতে হবে, কি কি আপনাকে স্টেপস ফলো করতে হবে। যেহেতু আপনারা অনেকে জানেন যে আমি আইন সংস্থাতে চাকরি পেয়েছি, ল এনফোর্সমেন্টে। তো ওইটা আমার স্টাডি রিলেটেড। তো আমি ওই বিষয় নিয়ে আজকে ডিটেলসে কথা বলবো। তো সর্বপ্রথম হচ্ছে যে আমি কিভাবে আমার কাজটা খুঁজে পেয়েছি। আমার আরেকটা ভিডিওতে আমি অলরেডি এই বিষয়ে ডিটেলসে বলছিলাম যে এখানে আমার ইন্টারভিউ অভিজ্ঞতা, আমার পূর্বে আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে ডিটেলসে বলা আছে। তো আমি চাকরিটা আসলে লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে পেয়েছি। আমি বিভিন্ন আমার এখানে যে গভর্নমেন্ট জবগুলো আছে ওপেনিংস, আমি সেগুলো চেক করছি। চেক করার পর আমি আলহামদুলিল্লাহ ওই চাকরিটাতে আমি অলরেডি, আপনারা অনেকে জানেন আমি প্রায় 100, 150, 200 মতো চাকরিতে আবেদন করছি, বাট জব পাওয়াটা অনেক হার্ড বর্তমানে। তো যাই হোক, ফাইনালি আমি যেটাতে অ্যাপ্লাই করছিলাম আমার পছন্দ মতো, সেটাতে আমার অ্যাপ্রুভাল আসে, ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। তো ওটাতে অ্যাপ্লাই করার পর আমার তিনটে স্টেপে ইন্টারভিউ হয়, 3 রাউন্ড ইন্টারভিউ, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ড। তো আপনার ফার্স্ট রাউন্ড হচ্ছে আপনার নর্মাল, সেকেন্ড রাউন্ড হচ্ছে আপনার মিডিয়াম, আর থার্ড রাউন্ড হবে হার্ড। আর থার্ড রাউন্ড আপনি পাস করলেই, থার্ড রাউন্ড ক্র্যাক করতে পারলে আপনার চাকরি কনফার্মেশন, এটা ডান, আপনি অফার লেটার পেয়ে যাবেন। তো আমার ফার্স্ট রাউন্ডটা যেটা হলো, আপনারা অনেকেই জানতে চান যে কীভাবে এখানে ইন্টারভিউগুলো হয়। তো এখানে ওরা প্রথম রাউন্ডে যে ইন্টারভিউ জন্য সিলেক্ট করে, সেটা করে আপনাকে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেয় ওরা ফার্স্ট রাউন্ডের জন্য। তো অনলাইনের মাধ্যমে সেটা হওয়ার পর আপনি যদি ওরা যদি আপনার ফার্স্ট রাউন্ডে অনলাইনে স্যাটিসফাই হয়, দেন ওরা আপনাকে সেকেন্ড রাউন্ডের জন্য কল করবে, দেন আপনি থার্ড রাউন্ডের কল পাবেন ইন্টারভিউর জন্য। কিন্তু এখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনার ওদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, আপনি এলিজিবল কিনা ওই পজিশনটার জন্য ডিটেলস আপনাকে পড়তে হবে, পড়ে আপনি সবগুলো রিকোয়ারমেন্টস ম্যাচ করতে হবে। কারণ ওরা অলরেডি চাকরিতে দিয়ে দেয় যে কী কী যোগ্যতা লাগবে আপনার, আর কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনার আছে কিনা। তো আমিও ওভাবে সব কিছু ম্যাচ করলাম। ওরা আমার এখানে একটা ল এনফোর্সমেন্ট ডিগ্রি চাচ্ছিল, যে হয়তো অ্যাসোসিয়েটস অথবা ব্যাচেলর। তো তো আমার যেহেতু অ্যাসোসিয়েটস ডিগ্রি আছে, তো আমি সেটা দিয়ে অ্যাপ্লাই করলাম। তারপর হচ্ছে আমার এডিশনাল স্কিল ছিল, আমি কিছু এখানে লাইসেন্সেস অ্যান্ড সার্টিফিকেটস কোর্স করলাম, পেড কোর্স, ওগুলো অনেক টাকা, প্রায় $150-200 এক একটা কোর্স। তো সেটা আমার এখানে চাকরির ক্ষেত্রে অনেক সাপোর্ট করছে। তো ওভাবে আমি সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে আমি অ্যাপ্লাই করলাম। যখন ওদের সবগুলো যোগ্যতা আমার জবের সাথে আর আমার ওদের রিকোয়ারমেন্টসের সাথে, আমার ডিটেলসের সাথে ম্যাচ করছে, দেন হচ্ছে ওরা আমাকে অফার লেটার দিল থার্ড রাউন্ডের পরে। আলহামদুলিল্লাহ আমার থার্ড রাউন্ডে আমাকে ইন্টারভিউ করছে প্রায় 3 জন, সেকেন্ড রাউন্ডে আমার ইন্টারভিউ ছিল প্রায় 4 জন আমার ইন্টারভিউ নিছে, আর ফার্স্ট রাউন্ডে ছিল 2 জন। তো আপনার ফার্স্ট রাউন্ডে 2 জন থাকবে নর্মাল, ওরা কোনো এত বড় অ্যাডমিন পজিশন না। সেকেন্ড রাউন্ডে ওরা মিডিয়াম অ্যাডমিন পজিশন, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার, সুপারভাইজার, এমন ওরা ইন্টারভিউ নিবে। থার্ড রাউন্ডে নিবে একদম যারা বিগ ডগ আপনার কোম্পানির, ওরা আপনাকে ইন্টারভিউটা নিবে, আপনার একেবারে আপনি ওটার জন্য পারফেক্ট কিনা ওই জবের জন্য ডিটেলস। তারপর ওরা আমার ব্যাকগ্রাউন্ড চেক করলো। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি ইউএসএতে যদি কোনো গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন, অ্যাটলিস্ট আমার স্টেটে, আমি অন্যান্য স্টেটের কথা জানি না, প্রতিটা জবে আপনার জয়েনিং করতে প্রায় 2 থেকে 3 মাস লেগে যায়। কারণ ওরা আপনার ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পর ওরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, দেন আপনার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন হবে, অনেক ইভ্যালুয়েশন করে ওরা। তো ব্যাকগ্রাউন্ড চেকটা হচ্ছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেহেতু আমি আইন সংস্থাতে চাকরি করতেছি, আমার নামে কোনো প্রিভিয়াস মামলা আছে কিনা, বা আমার নামে কোনো স্পিডিং টিকেট আছে কিনা, তারপরে মেজর আমি কোনো ফেলনি, আমার নামে কোনো
ক্রাইম রিপোর্ট আছে কিনা পূর্বে, ওরা ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে সব কিছু ওরা দেখতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু ক্লিন রেকর্ড, শুধু সামান্য কিছু পার্কিং টিকিট ছাড়া আমাদের কোনো প্যারা নাই। আর পার্কিং টিকিট আপনি পে করে দিলে এটা আপনার রেকর্ডে থাকে না, কিন্তু স্পিডিং টিকিট এটা রেকর্ডে থেকে যায়। তো এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন। যারা স্পিডিং টিকিট পান তাদের ওই ডিটেলসটা মিনিমাম 3 থেকে 4 ইয়ার্স পর্যন্ত থেকে যায় রেকর্ডসে, তারপর মেবি এটা ওরা রিমুভ করে। তো এই ক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন জবের ক্ষেত্রে, ওরা যখন ব্যাকগ্রাউন্ড চেক করবে তখন ওরা আপনার অল ডিটেলস পেয়ে যাবে। আপনি ইউএসএ কী করছেন, আপনার কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা, সব কিছু পেয়ে যাবে। তো এটা খুবই ম্যাটার করে ওদের, মানে এইসব জবের ক্ষেত্রে যারা ল এনফোর্সমেন্ট জবগুলোতে জব করে, এজেন্সিগুলোতে। তারপর হচ্ছে আপনার এডুকেশন রিলেটেড টু ওয়ার্ক। তো আমি যেটা আগে বললাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ক্রিমিনাল জাস্টিস থেকে, তো আমার জবটা কিন্তু ক্রিমিনাল জাস্টিস রিলেটেডই। তো যদি এখানে আপনি ক্রিমিনাল জাস্টিস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অথবা সিমিলার লাইক সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, ওরা কিন্তু ওটা রিকোয়ারমেন্টসে বলে দেয় যে আপনার এই সাবজেক্টগুলো থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলে আপনি এই আইন সংস্থাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওরা তখন জাস্ট ক্রিমিনাল জাস্টিস আমার ডিগ্রিটা চাইছিল, ওরা মেনশন করে দিছে যে ইউ নিড টু হ্যাভ ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি, তো লাইক ক্রিমিনাল জাস্টিস ব্যাকগ্রাউন্ড। তো আমার ওইটা ছিল, ওইভাবে আমি অ্যাপ্লাই করছি। তো আলহামদুলিল্লাহ ওইভাবে আমার জন্য ইজি হয়ে গেছে জবটা পেতে। বাট আমাকে অনেক দিন অপেক্ষা হওয়া লাগছে ওই জবের জন্য, প্রায় আমি 2 মাসের মতো ওয়েট করছি। দেন হচ্ছে আমার জবের একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি ট্রেনিংয়ে ছিলাম প্রায় 2 থেকে 3 মাসের মতো, 2.5 থেকে 3 মাসের মতো। আমার ট্রেনিংটা ছিল পেড ট্রেনিং, ওরা আমাকে প্রতি ঘন্টার জন্য পে করছে। আমার জবে আমি যে পেটা পাওয়ার কথা, আমি ট্রেনিংও ওরা টাকা দিয়ে ওরা ট্রেনিং করছি, মানে ওরা আমাকে টাকা দিছে আর আমি ওদের জন্য ট্রেনিং করছি। তো এটা একটা মজার বিষয় যে আমি মানে পেড ট্রেনিং, আমি ওখানে 40 ঘন্টা করে ট্রেনিং করতেছি পার উইক, প্লাস ওরা আমাকে 40 ঘন্টার জন্য পে করতেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বেনিফিট, আর এখানে অনেক বেনিফিট আছে। আমি এখন যেখানে জব করতেছি এখানে বেনিফিটগুলো বললে আসলে শেষ হবে না, কারণ এটা যেহেতু একটা গভর্নমেন্ট জব, আমরা গভর্নমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি। তো এর মাধ্যমে আমার টিউশন ফি ওরা পে করে দিচ্ছে। আমার ইনশাল্লাহ জানুয়ারি থেকে, আমি জানুয়ারির জন্য আরও 2টা কোর্স আমি এনরোল করছি। তো 2টা কোর্স যখন রেজিস্টার করছি তখন আমার প্রায় টিউশন ফি আসছিল প্রায় $3000 মতো, যেটা আমি এখন যেখানে জব করতেছি আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি, ওরা আমার টিউশন ফিটা পে করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো। এখানে এই অপরচুনিটিগুলো আছে। দেন আপনার মেডিকেল, হেলথ ইন্স্যুরেন্স সব কিছু প্রিমিয়াম আপনি গভর্নমেন্ট থেকে পাচ্ছেন। আপনার এখানে ওই ব্যাপারে কোনো মানে টেনশন করে কিছু নাই। বাট একটা সমস্যা হচ্ছে যে ট্যাক্স, প্রচুর পরিমাণ ট্যাক্স নেয়। বাট এটার বেনিফিট আপনি তখনই পাবেন যখন আপনি বয়স হয়ে যাবে, আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন আপনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর আপনি অনেকগুলো টাকা ট্যাক্স থেকে পাবেন। দেন 401 অনেক বেনিফিট আছে এখানে, এটাই। তো নেক্সট স্টেপ হচ্ছে আমি কিভাবে এখানে জব করতেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে, বা আমি কিভাবে মানে এখানে জবে ঢুকলাম, এটা অনেকের একটা বড় কোয়েশ্চেন। তো সর্বপ্রথম হচ্ছে যে আমি বর্তমানে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্যাটাসে নাই, এটা আমি অনেক ভিডিওতে বলছি রিসেন্টলি। কারণ হচ্ছে আমি আসলে আমার স্ট্যাটাস চেঞ্জ করছি। এখন আমি কিভাবে চেঞ্জ করছি সেই বিষয়ে একটু বলি, পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই মানে ডিটেলস জানতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি যেটা করলাম যে আমি যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, দেন হচ্ছে আমার বাংলাদেশে কিন্তু আমার 2টা পলিটিক্যাল কেস ছিল, তো আমি সেগুলো দিয়ে এখানে অ্যাসাইলাম করছি। এখন অ্যাসাইলাম হচ্ছে একটা বড় অভিশাপ। আপনি চাইলে আপনার অ্যাসাইলাম করতে পারেন, আপনার অ্যাসাইলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি এটা এই কারণে বলতেছি যে আপনি একবার অ্যাসাইলাম করা মানে এখানে আশ্রয় প্রার্থনা করা আমেরিকাতে, মানে হচ্ছে শুধু আমেরিকা না, যে কোনো দেশেই বিশ্বের, যে আপনি আর আপনার দেশে যেতে পারবেন না। এমনকি আপনার গ্রিন কার্ড পেলেও অ্যাসাইলামের মাধ্যমে অ্যাসাইলাম কেস উইন হওয়ার পরে আপনার মানে দেশে গেলে আবার যখন আপনি ব্যাক করবেন ইমিগ্রেশন আপনাকে অনেক কোয়েশ্চেন করবে, এমনকি আপনি তখন হয়তো আপনাকে আর ঢুকতে নাও দিতে পারে। এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা। আপনি অ্যাসাইলাম তখনই করবেন যখন আপনার কোনো ব্যাকআপ অপশন থাকবে। ব্যাকআপ অপশন বলতে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার এখানে যে গার্লফ্রেন্ড আছে সে হচ্ছে ইউএস সিটিজেন, এমনকি সেই আসলে আমাকে এই জবের ক্ষেত্রে আমি যে জবটা পেয়েছি আমাকে অনেক হেল্প করছে, সে আমাকে রেফার করছে। ওর রেফারেন্স আমাকে এখানে অনেক কাজে লাগছে জবে, কারণ সে নিজেও এখানে পুলিশ ডিপার্টমেন্টে জব করতেছে আমাদের মিনেসোটাতে, হেনিপিং কাউন্টি শেরিফস অফিসে। তো আমি আছি হেনিপিং কাউন্টি সিকিউরিটি ডিভিশনে। তো এরপরে এর মাধ্যমে আমি আমার যে নেক্সট ইয়ার আমার পুলিশ অ্যাকচুয়াল যে পুলিশ এক্সাম টেস্ট সেটা দিব। বর্তমানে আমি একাডেমি শেষ করলাম। তো এটা হচ্ছে আমার একটা পাথ ওয়ে একটা পুলিশ অফিসার হওয়ার জন্য এই ল এনফোর্সমেন্টটাতে। এর মাধ্যমে আমি শুরু করব। আমাদের মূলত জবের কাজটা হচ্ছে যে আমরা কোর্ট হাউসে থাকি, যেখানে সবচেয়ে বড় বড় হাই প্রোফাইল কেসগুলো চলে, সেগুলোতে আমরা নিরাপত্তার জন্য সবার নিরাপত্তার জন্য আমরা সেখানে থাকি। আমাদের এখানে যে গভর্নমেন্ট কোর্ট হাউসগুলো আছে সেগুলোতে।
আমরা একত্রে পুলিশ, FBI সবার সাথে একসাথে আমরা কাজ করি। তো এজন্য আমার এখানে যে জবটা সেটা আমাকে অনেক সাপোর্ট করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তো এটা যেহেতু আমার একটা স্টার্টিং বিগিনিং, আমি এই ক্ষেত্রে আমি মনে করি এটা আমার জন্য অনেক একটা বেনিফিট যে আমি এর মাধ্যমে ইনশাল্লাহ সামনে আরও ভালো একটা ক্যারিয়ার করতে পারবো। তো যেটা বললাম যে আমার ওয়ার্ক পারমিটের ব্যাপারটা, যে আমি অ্যাসালামের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা পেয়েছি। আমার অ্যাসালাম করার পরে প্রায় আমার 7 মাস ওয়েট করা লাগছে ওয়ার্ক পারমিট আসার জন্য। আমি শুধু এই কাজটা পাওয়ার জন্য ওয়ার্ক পারমিটটা করছি, কিন্তু আমি হাতে একটা ব্যাকআপও রাখছি যে আমার যদি এখানে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমি ইনশাল্লাহ উইদিন 1 ইয়ার ওর 2 ইয়ার আমি বিয়ের মাধ্যমে বিয়ের মাধ্যমে যে সিটিজেনশিপ সেটা আমার করার প্ল্যানিং আছে। কারণ ভাই অ্যাসালাম হচ্ছে একটা বড় অভিশাপ, এটা কখনো কেউ চাইবে না যে এই অভিশাপ নিয়ে থাকতে। কারণ আপনার এখানে অ্যাসালাম করা মানে আপনি আটকে গেছেন, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। এখন আপনার যদি মনে হয় যে আপনি করতে পারবেন, আপনার ওইরকম মানে দেশের প্রতি টান নাই, দেশে যাবেন না, আপনি এখানে আজীবন থাকতে চান, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা খুবই ডিফারেন্ট। আমি গত 3 বছরে একটাবারও আমেরিকা আসার পর থেকে একটাবারও দেশে যাই নাই। তো আমার দেশে যাওয়া খুবই জরুরি, আমি ফ্যামিলিকে দেখা জরুরি। তো আমি অ্যাসালাম করে মানে বর্তমানে অ্যাসালাম করার পরে আমি হয়তো এখানে সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু অন্যদিকে আমার খুব খারাপও লাগে যে অ্যাসালাম যদি ধরেন যারা করতেছে, আমার তো ব্যাকআপ অপশন আছে। আমার আলহামদুলিল্লাহ আমি এখন সেটেল, ফুল টাইম জব, আমি চাইলে বিয়ে করতে চাইলে বিয়ের জন্য আমি কোথাও আমার বাধা পড়বে না কোথাও। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি অ্যাসালাম করছেন, ওয়ার্ক পারমিট পাবেন, ভালো একটা জব নেবেন, দেন আপনি অবশ্যই এখানে সেটেল হওয়ার ট্রাই করবেন। অ্যাসালাম উইথড্র করে আপনি যদি কোনো বিয়ে করেন সিটিজেন এখানে, তখন আপনার ওইটা বিয়ের মাধ্যমে সিটিজেনশিপটা আপনি পেয়ে যাবেন, অ্যাসালামটা উইথড্র হয়ে যাবে, তাহলে আপনি সেখান থেকে আপনি বেঁচে যাবেন। তো এটা অনেক বেশি মাথায় রাখবেন, এটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে আবেগে পড়ে অ্যাসালাম করে ফেলে, কিন্তু অ্যাসালাম একটু আপনি রিসার্চ করেন নিজে নিজে গুগল থেকে, এটা হচ্ছে একটা বড় অভিশাপ, কেউ করতে চায় না। যদি না আপনি দেশে না যেতে চান, যদি আপনি এখানে আজীবন থাকতে চান আমেরিকাতে, তাহলে আপনি অ্যাসালাম করতে পারেন। তবে হ্যাঁ, আপনার অ্যাসালাম যখন করবেন আপনার অনেক স্ট্রং এভিডেন্স লাগবে যে আপনি কেন অ্যাসালাম চাচ্ছেন, আপনার দেশে কী সমস্যা চলতেছে, এমনকি আপনার জীবনে কী ভয় আছে। আপনি যদি কোনো ফেক ডকুমেন্টস দেন, মিথ্যা ডকুমেন্টস দেন, ওরা ভেরিফাই করার পরে যদি দেখে যে না আপনার কেসটা ওরা মানে উইন হওয়ার যোগ্য না, তাহলে আপনি ওই কেস উইন হতে পারবেন না, বরং আপনি উল্টার ডিপোর্টেড হয়ে যাবেন। উইদিন 30 days আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আপনার যদি কেস রিজেক্ট হয়ে যায়। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, সব কিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেবেন। আমি করছি তাই বলে যে আপনিও করবেন আবেগে পড়ে সেটা না। আপনি আপনার নিজের সিচুয়েশনটা দেখেন, নিজের সিচুয়েশন চেক করেন। যখন যদি মনে হয় যে হ্যাঁ আপনি দেশে যেতে চান, আপনি এখানে থাকতে চান, আপনার এগেনস্টে বাংলাদেশেও 2-3টা পলিটিক্যাল কেস আছে, আপনার এগেনস্টে আপনার জীবনের ভয় আছে, বাংলাদেশের জীবনে কি ভয় আছে, কি কারণে আপনি দেশে যেতে পারবেন না, সব কিছু আপনাকে উল্লেখ করতে হবে অ্যাসালামে। তো এটা খুবই একটা মেজর ফ্যাক্ট। আমি ওইভাবে আমার লয়ারের মাধ্যমে সব কিছু করলাম। আমার কেস, আমার যা যা ছিল, আমার উপরে যখন ওরা দেশে থাকতে আমার উপর হামলা করছিল, সব কিছু ছবি থেকে শুরু করে আমি নিউজ ছবি সব কিছু আমি সাবমিট করছি। দেন আলহামদুলিল্লাহ আমার অ্যাসালাম ওরা অ্যাপ্রুভ করছে, বাট এখনও আমার ফাইনাল ইন্টারভিউ আসে নাই। তো ফাইনাল ইন্টারভিউ কোন বছর আসবে সেটা কেউ জানে না, হয়তো 5 বছর পর আসতে পারে, হয়তো 10 বছর পর আসতে পারে, ভাগ্য ভালো থাকলে 1 বছরের মধ্যে হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি ফাইনাল ইন্টারভিউর জন্য আপনি যে ওয়েট করবেন, আপনার যদি কেস স্ট্রং না থাকে, আপনি যদি 1 বছরের মধ্যে ইন্টারভিউ চলে আসে, আপনার যদি ওরা ডিক্লাইন করে দেয়, মানে অ্যাপ্রুভ যদি না করে, তাহলে আপনি কিন্তু দেশে চলে যেতে হবে। তো আপনি স্টুডেন্ট ভিসা যদি থাকা অবস্থায় যদি আপনি স্টুডেন্ট ভিসা মেনটেন করতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আগামী 5 বছর আপনি ভিসা নিয়ে থাকতে পারবেন। আর যদি আপনি অ্যাসালাম করে ফেলেন, তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসা উইথড্র হয়ে যাবে, আপনি আর স্টুডেন্ট ভিসাতে থাকবেন না, আপনি তখন অ্যাসালামে চলে যাবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এগুলো মাথায় রাখবেন। এটাই, আমি কাউকে উৎসাহিত করতেছি না, নিরুৎসাহিত করতেছি না, এটা সম্পূর্ণ আপনার লাইফ, আপনার ডিসিশন। দেন হচ্ছে আপনার হ্যাঁ, তো সর্বশেষ এটাই বলবো যে আমার যে পার্টনার এখানে আছে সে আমাকে অনেক হেল্প করছে। সে নিজে পুলিশ ডিপার্টমেন্টে জব করার কারণে ওর রেফারেন্সটা আমার অনেক কাজে লাগছে। এখানে একটা জিনিস অনেক বেশি কাজে লাগে, যে রেফারেন্স। এখানে ওরা প্রত্যেক জবের ক্ষেত্রে ওরা রেফারেন্স খুঁজে। তো আপনার যদি রেফারেন্স থাকে ভালো, তাহলে আপনার জবের ক্ষেত্রে মানে প্রায়োরিটিটা বেশি পাওয়া যায়। কারণ ওরা মনে করে যে হ্যাঁ এই মানুষটা তো ওকে চিনে, তো আমাদের জন্য হয়তো কোনো সমস্যা হবে না বা কোনো থ্রেট হবে না। কারণ এখানে ওরাও ভয় থাকে যে একটা পুলিশ অফিসার বা আপনি কেমন মানুষ সেটা তো ওরা আপনার সাথে না মেশে ছাড়া জানবে না। এই জন্য ওরা ব্যাকগ্রাউন্ড চেক করে, সাইকোলজিক্যাল ইভলিউশন করে, অনেক কিছুই করে জাস্ট আপনি কেমন সেটা জানার জন্য। তো এই ব্যাপারগুলো খুবই ম্যাটার করে। যাক আলহামদুলিল্লাহ আমার পার্টনার হেল্প করছে। এখন আমি রিসেন্টলি যদি বিয়ে করি খুব দ্রুত, তাহলে আমার হয়তো সিটিজেনশিপটাও গ্রিন কার্ডটা উইদিন 8 মান্থ হয়ে যাবে। 8 থেকে 10 মান্থের মধ্যে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড চলে আসে। আর সিটিজেনশিপ মেবি 2 to 3 years লাগে।
তো এটা হচ্ছে সবচেয়ে কুইক ওয়ে। যারাই বলেন যে ভাই এখানে কি পিআর পাওয়া যায় কিনা, এই ইউসিতে তো পিআর দেয় না, বাট গ্রিন কার্ড দেয়, বাট বর্তমানে অন্য সব ওয়ে খুবই খুবই কঠিন, একমাত্র বিয়ের ওয়েটা ইজি। এটা হচ্ছে কথা। আপনি যদি এখানে গ্রিন কার্ড নিতে চান, সেটেল হতে চান, কোনো সিটিজেন মেয়েকে বিয়ে করেন, ইনশাল্লাহ খুব কুইকলি আপনার সব কিছু প্রসেসিং হয়ে যাবে, তাহলে আপনাকে আর অন্য কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। তো এটাই ছিল আমার জার্নি। আপনাদের যদি কোনো জব রিলেটেড আর কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করবো। আর আমার স্যালারি কেমন অনেকে হয়তো জানতে চাইতে পারেন। আমার স্যালারি আলহামদুলিল্লাহ প্রায় অ্যারাউন্ড 60 থেকে 70 লাখ। এটা আমি ওভার টাইম করলে আরও বেশি হবে, 80 লাখ 90 লাখ এমন হতে পারে পার ইয়ার। তো বছরে 60-70 নর্মালি ধরছে, বাট যখন আপনার ওভার টাইম করবেন, ওভার টাইম ওরা ডাবল পে করে আমাদেরকে। তো আমি আওয়ারলি কত পে করে সেটা বলবো না, বাট আমি জাস্ট একটা রাউন্ড ফিগার বললাম যে আমার বছরে আলহামদুলিল্লাহ এখন আমার স্যালারি ধরা হচ্ছে 60 থেকে 70 লাখের মধ্যে। আমি যদি ওভার টাইম করি তাহলে সেটা হবে 70 থেকে 80 লাখের মধ্যে। তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুবই ভালো। আর আল্লাহ আমার উপর রহমত ছিল বিদায় সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে। আমার সব কিছু স্টেপ বাই স্টেপ যাচ্ছে। আমি ব্যাকআপ অপশনও রাখছি, সব কিছু ব্যাকআপ অপশন রেখে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটা ভালো পজিশনে আসছে। আপনাদের দোয়ায় এতটুকু আসতে পারছে, আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন। আরও অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনশাল্লাহ কমেন্টে জানান, আমি রেসপন্স করার ট্রাই করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ইউএসএতে আছেন ভালোভাবে পড়াশোনা করেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। আর জবের ক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে, স্পেশালি মিনিসোটাতে ল এনফোর্সমেন্ট কোনো জবের ক্ষেত্রে, তাহলে আমি ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অনেক স্নো, একটু স্নোটা দেখাই দেন শেষ করি। এটা হচ্ছে আমার বাসার অবস্থা সামনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।